আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছি। আমরা গত ক্লাসগুলাতে মোটামুটি সি শুরু করার জন্য আগের যে মানে যে কথাগুলো আছে সাধারণত এইচএসসি বইয়ে আমরা ফলো করতেছি। আ যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি আসলে, তারপরে কম্পিউটারের মেমোরি গুলো কেমনে অ্যালাইন থাকে, তারপরে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটটা কিভাবে কাজ করে, তারপরে অ্যালগরিদম ফ্লো চার্ট এইগুলো আমরা বুঝেছি। তো আজকে থেকে আমরা মূলত সি ল্যাঙ্গুয়েজ এটা শুরু করব। অর্থাৎ সি এর শুরুর কথা আমরা আজকে থেকে শুরু করতে পারি। তো ১ম এ যদি আমরা বলি যে এটা আগের দিনও আমরা একদিন বলছি। তো এটা আবারও লিখে রাখি যে দেখো, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হোক সেটা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ হোক, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ অর মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজই হোক না কেন সেটা ট্রান্সলেটরের মাধ্যমে, কিসের মাধ্যমে? ট্রান্সলেটর, ট্রান্সলেটরের মাধ্যমে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়। কারণ আমরা জানি যে কম্পিউটার মেশিন ল্যাঙ্গুয়েজ ছাড়া কোনো কিছুই বোঝে না। আর মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে 0 আর 1 এর কম্বিনেশন। আর 0 আর 1 এই ২ টা স্টেট অর্থাৎ অন আর অফ স্টেট আইডেন্টিফাই করা কম্পিউটারের জন্য অনেক, অনেক সহজ। এইজন্য কিন্তু আমাদের জন্য এইটা আয়ত্ত করা কঠিন। যার কারণে এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ আসছে, যেগুলা সাধারণত ইংরেজিতে আমরা শিখি। তো ইংরেজি ভাষার সাথে আমাদের যেহেতু সম্পর্ক আছে, তার মানে ওই ভাষায় যখন একটা কোড লিখবো তাহলে আমরা সহজে বুঝতে পারবো বা আয়ত্ত করতে পারবো। এটাই হচ্ছে রিজন, আর কিছুই না। তো ট্রান্সলেটর হিসেবে আমরা যেন কি, কি ইউজ করি মনে আছে? ২ টা জিনিস আমি একবার মনে করাই দিচ্ছি। একটা হচ্ছে ইন্টারপ্রেটার আর একটা হচ্ছে অ্যাসেম্বলার, তাই না? অথবা কম্পাইলার বলতে পারি। তো অ্যাসেম্বলার লিখলাম না, কারণ অ্যাসেম্বলার জাস্ট অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে। তাহলে ২ টা জিনিস, একটা হচ্ছে কম্পাইলার, আমরা পড়ছিলাম এইগুলা ডিফারেন্সও পড়ছি যে কম্পাইলার আর ইন্টারপ্রেটারের পার্থক্য আসলে কি। ইন্টারপ্রেটার, এই এটা ছিল আমাদের আগের কথা। এখন আমরা শুরু করতে পারি সি ল্যাঙ্গুয়েজ। ওকে, আচ্ছা আগেই বলে রাখি যে তুমি এই সি ভাষাকে যদি কম্পিউটারে অথবা মোবাইলে চাইলে পারো, সমস্যা নেই, আউটপুট দিয়ে দেখতে পারো। অনলাইন কম্পাইলার আছে। জাস্ট তুমি অনলাইনে গুগলে সার্চ দিতে পারো যে সি কম্পাইলার, অথবা তুমি আহ কোড রান উইথ সি এটা বলে লিখে সার্চ দিলেও সেখানে তুমি কোড লিখে সেটা রান করে দেখতে পারো। আর যদি ল্যাপটপ থাকে কারো, তাহলে তোমরা কোড ব্লকস নামায়ে তারপরে সি ল্যাঙ্গুয়েজের যে কোডটা সেটা ওখানে লিখে তুমি রান করে দেখতে পারো যে আউটপুট কেমন আসতেছে। তবে অনেকের কাছে যেহেতু পিসি নেই, তাহলে তোমরা গুগলে যে অনলাইন কম্পাইলার আছে ওইগুলা ইউজ করতে পারো। কোড রান ফর সি এটা লিখে সার্চ দিলে আমি আশা করি যে একটা কম্পাইলার পেয়ে যাবা, বা যেখানে কোড তুমি আহ, লিখে রান করে তুমি দেখতে পারো যে কেমনে কি কাজ হচ্ছে। ঠিক আছে? তো প্রথমে আমরা বেসিক স্ট্রাকচারটা দেখি, কিছু বুঝি আর না বুঝি বেসিক স্ট্রাকচারটা দেখার চেষ্টা করি। ওকে, বেসিক স্ট্রাকচারটা এইরকম যে শুরু হবে এইভাবে। এই স্ট্রাকচার এইরকমই, অর্থাৎ তোমাকে এইভাবেই লেখা লাগবে হ্যাশট্যাগ ইনক্লুড stdio ডট এইচ। আচ্ছা, তারপরে আমরা প্রত্যেকটা ব্যাখ্যা করতেছি যে কোনটার কি কাজ। ইন্ট মেইন, আচ্ছা প্রিন্ট করি আমরা কিছু। প্রিন্টএফ, প্রিন্টএফ হোয়াই সো সিরিয়াস, এটা আমরা প্রিন্ট করব। এই হোয়াই সো সিরিয়াস, রিটার্ন 0। এখানে আমরা শেষ করতে পারি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমি লিখছি যে
হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h। এটা কি? এটা হচ্ছে দেখো একটা লাইব্রেরি ফাংশন। এটা কি? একটা লাইব্রেরি ফাংশন যেটা অনেকগুলো ফাংশন নিয়ে কাজ করবে। যে প্রিন্টএফ, মনে করো এই যে প্রিন্টএফ অর্থাৎ প্রিন্ট করার এই ফাংশনটা কাজ করার জন্য আমার উপরে এই হেডার ফাইল অ্যাড করা লাগবে। এটা হচ্ছে বলা হয় হেডার ফাইল। কি বলা হয়? হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h কে এটা আমার একটা হেডার ফাইল। হেডার ফাইল যেটা অনেকগুলো লাইব্রেরি ফাংশনে কাজ করতে সাহায্য করবে। অর্থাৎ এই যে প্রিন্টএফ অথবা তুমি বলো যে স্ক্যানএফ, অর্থাৎ কোনো কিছু বাইরে থেকে স্ক্যান করার জন্য আমরা ইউজ করব স্ক্যানএফ। তারপরে মনে করো এই জায়গায় হ্যাশট্যাগ ইনক্লুড, মনে করো আর একটা জিনিস যদি আমি অ্যাড করি, যে ওই জায়গায় অ্যাড করলা যে এটা হ্যাশট্যাগ ইনক্লুড math.h, এটাও একটা হেডার ফাইল। তো এটা করবে কি? এটা হচ্ছে মূলত ম্যাথমেটিক্যাল বিভিন্ন টার্ম, যেমন পাও হচ্ছে কি পাওয়ার, অর্থাৎ পাও কিওয়ার্ডটা ইউজ করার জন্য আমরা যেমন মনে করি পাও x,2 দিলাম। এটার মিনিং কি আসলে জানো? যে x এর পাওয়ার 2, এই যে x স্কয়ার। তো এটা কাজ করার জন্য এই পাও এই ফাংশনটা কাজ করার জন্য আমার এই উপরে এই হেডার ফাইলটা অ্যাড করতে হবে, কারণ এটা এর আন্ডারে আছে। এই তারপরে এই যে মেইন ফাংশনটা এক্সিকিউট করার জন্য আমার হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h এটা অ্যাড করা লাগবে, কারণ এই হেডার ফাইল তোমার এই যে মেইন ফাংশন, এটাকে বলা হয় মেইন ফাংশন। তো মেইন ফাংশন এক্সিকিউট করার জন্য আমার এই হেডার ফাইল লাগবেই। তাহলে হেডার ফাইল আমরা প্রত্যেকটা কোডে লিখবো হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h, এটা প্রত্যেকটা কোডে লাগবে। তাহলে এই হেডার ফাইল মূলত মাঝখানে বিভিন্ন লাইব্রেরি ফাংশন প্রিন্টএফ, স্ক্যানএফ অথবা এই যে পাও, বুঝছো? তারপরে মডুলাস নির্ণয় করার জন্য মনে করো একটা ভ্যালু মডুলার নির্ণয় করব মড, তখন আমরা ওই কিওয়ার্ড ইউজ করার জন্য আমার ওইটা কার আন্ডারে, সেই আন্ডারের হেডার ফাইলটাকে ইনক্লুড করতে হবে। তো ওর আন্ডারে হেডার ফাইল হচ্ছে এই যে math.h, এই math.h কে ইনক্লুড করা লাগবে। তারপরে মনে করো এইরকম আরো বিভিন্ন হেডার ফাইল আছে, আমরা যখন কোড করব তখন ভিতরের কাজের উপর নির্ভর করে আমরা হেডার ফাইলটা অ্যাড করব। তো এখানে আমার অতিরিক্ত কোনো ম্যাথমেটিক্যাল কোনো কাজ নেই, বা আমি জাস্ট হোয়াই সো সিরিয়াস প্রিন্ট করলাম, প্রিন্ট করতে চাইছি, যার কারণে জাস্ট মেইন ফাংশনটা এক্সিকিউট হইলেই হবে। তো মেইন ফাংশনটা এক্সিকিউট করার জন্য আমার যে হেডার ফাইল লাগবে সেটা হচ্ছে হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h, এটাই। আর মাঝখানে প্রিন্টএফ, এগুলো তো মেইন ফাংশনের আন্ডারই। আচ্ছা, এবার দেখো ইন্ট আর মেইন, এটা হচ্ছে মেইন ফাংশন। আর ইন্ট এটা কি বোঝায় আসলে? ফাংশনের আগে যেটা থাকে, মেইন একটা ফাংশন, ফাংশনের আগে যেটা থাকে এটা হচ্ছে রিটার্ন টাইপ নির্দেশ করে। কি নির্দেশ করে? রিটার্ন টাইপ। আচ্ছা, এখানে দেখো রিটার্ন করছে 0, অর্থাৎ ইন্ট দিয়ে বোঝাচ্ছি ইন্টিজার, একটা ইন্টিজার রিটার্ন করবে। তো রিটার্ন 0 বলতে 0 রিটার্ন করবে, এখানে আমরা রিটার্ন কিছু করতেছি না, রিটার্ন 0, অর্থাৎ 0 রিটার্ন করবে। আর তুমি যদি রিটার্ন 0 না দাও তাও কোডটা চলবে, রান হবে, সমস্যা নেই। বাই ডিফল্ট ওইটা রান হয়ে যাবে এবং ও হচ্ছে একটা রিটার্ন করবে, একটা রিটার্ন 0 অটোমেটিক রিটার্ন করে দিবে, সমস্যা নেই। তো এই যে কোডটা ছিল, এই কোডের যে আউটপুটে কি দেখবা? আউটপুটে দেখবা এই যে এই লেখাটা আসছে যে হোয়াই সো সিরিয়াস। আচ্ছা, এখন প্রিন্টএফ ফাংশনের মধ্যে যেটা লিখলাম, দেখো প্রিন্টএফ এর মধ্যে যে স্টেটমেন্ট গুলো লিখবো সেগুলো হচ্ছে অবশ্যই তোমার ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে। এই যে ইনভার্টেড কমা, এর মধ্যে যা কিছু লিখবা, মনে যা চাই সেইগুলাই শুধু প্রিন্ট হবে। তবে এরকম যদি তুমি ইনভার্টেড কমা না দাও তাহলে কিন্তু হবে না। অর্থাৎ সবকিছু যত কিছু লিখবা সব এই যে ইনভার্টেড কমার মধ্যে লিখে তুমি প্রিন্ট করে দেখতে পারো। আর একটা হচ্ছে সি ল্যাঙ্গুয়েজে প্রত্যেকটা স্টেটমেন্ট, এক একটা স্টেটমেন্ট শেষ হবে আর তোমার সেমিকলন দিয়ে সেটা বোঝাইতে হবে যে এখানে স্টেটমেন্ট শেষ। অর্থাৎ প্রিন্টএফ এই হোয়াইস ও সিরিয়াস এটা প্রিন্ট করার পরে যে এখানে শেষ হয়ে গেছে, তার মানে এই সেমিকলন দিয়ে বোঝাচ্ছে যে একটা স্টেটমেন্ট শেষ হইলো, এটা একটা স্টেটমেন্ট শেষ হয়েছে। আবার রিটার্ন 0 এটা আর একটা স্টেটমেন্টের সমাপ্তি, এই একটা স্টেটমেন্ট, দুইটা স্টেটমেন্ট, দুইটা এই যে সেমিকলন দিয়ে শেষ করলাম, বুঝছো? আর এর সিনট্যাক্সে বাই ডিফল্ট এই যে ইন্ট মেইন দিয়ে আমার এরকম ব্র্যাকেট দিয়ে তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা যাবতীয় যত স্টেটমেন্ট মনে চাই লিখতে পারি, ঠিক আছে? এই এটা হচ্ছে বেসিক সিনট্যাক্স। তো সিনট্যাক্স আমাদের মনে রাখাই লাগবে, এটা কিছু করার নেই। সিনট্যাক্স তুমি যদি দুইবার নিজে নিজে লেখো, দুইবার খাতায় প্র্যাকটিস করো, অটোমেটিক মনে থাকবে, কোনো ব্যাপারই না এগুলা। তো সিনট্যাক্সটা আমাদের মেইন ফোকাস না,
আমাদের ফোকাস হচ্ছে যে আমাদের ধারণা কি কোডগুলার মানে একটা প্রবলেম সলভ করতে যে আমাদের যে মেইন আইডিয়াটাই আসা লাগবে। মেইন আইডিয়াটা যাদের আসবে তারা কোড ইজিলি লিখতে পারবে, কারণ সিনট্যাক্স মনে রাখা কোনো ব্যাপার না। তো তোমাদের এখন অতটা ডিপে কোড করা লাগবে না, জাস্ট ইজি ইজি কিছু কোড যেগুলা না করলেই না তোমাদের বইয়ে আছে, বা আরেকটু হাই লেভেলে গেলাম, মোটামুটি রেঞ্জে থাকলাম, যেগুলা আর কি করলে তোমরা একটু মজা পাবা আর হচ্ছে নিজেরা একটু চিন্তা করতে পারবা। এরকম টাইপের কোশ্চেন আমরা সলভ করার চেষ্টা করব পুরো সামনের লেকচার গুলোতে। আর আহ এইভাবে আমরা মূলত সিনট্যাক্সটা লিখি। এখন আরো সিনট্যাক্স আছে বিভিন্ন কিছুর উপরে, আমরা দেখতে থাকি। ঠিক আছে, এখন যদি উপরের লেখাটাই যদি এইভাবে লিখতে চাইতাম, দেখো হোয়াই সো সিরিয়াস, কারণ মনে চাইলো ভাইয়া আমি এক লাইনে লিখবো না, আমার হোয়াই কথাটা এক লাইনে, সো কথাটা এক লাইনে, আর সিরিয়াস কথাটা এক লাইনে, তাহলে তার জন্য অপশন আছে, সব সেম থাকবে, জাস্ট প্রিন্ট এফ এর মধ্যে পরিবর্তন করতে হবে। দেখো কি পরিবর্তন করব, এই যে প্রিন্ট এফ এর মধ্যে কি করতে হবে, এই যে হোয়াই, হোয়াই লেখার পর আমার এই যে ব্যাকস্ল্যাশ এন, এন তে কি বোঝাচ্ছি, নিউ লাইন, ব্যাকস্ল্যাশ এন দিয়ে বোঝাচ্ছি নিউ লাইন, অর্থাৎ হোয়াই এক্সিকিউট, অর্থাৎ হোয়াই প্রিন্ট হওয়ার সাথে সাথে ব্যাকস্ল্যাশ এন অর্থাৎ নতুন লাইনে চলে গেছে। অর্থাৎ এই দেখো হোয়াই প্রিন্ট হয়েছে, তারপর নতুন লাইনে, এটা ফার্স্ট লাইন, এটা সেকেন্ড লাইন, তার ব্যাকস্ল্যাশ এন দেওয়ার সাথে সাথে নতুন লাইনে চলে যাবে। আবার তুমি সো লেখো, এই যে সো, এবার সো লেখার সাথে সাথে আবার তুমি নতুন লাইনে যাইতে চাচ্ছ, তারপর আবার ব্যাকস্ল্যাশ এন, এই যে ব্যাকস্ল্যাশ এন, তাহলে এটাকে বলা হয় ফরওয়ার্ড স্ল্যাশ, মনে থাকবে, এটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ, এটা হচ্ছে ব্যাকস্ল্যাশ। তো এখানে আমরা ইউজ করব ব্যাকস্ল্যাশ, পরীক্ষা খাতায় যেন উল্টায় না যায়, খেয়াল রেখো। আচ্ছা, তারপরে কি লিখেছি আমি, সিরিয়াস, সিরিয়াস। এখন তুমি চাইলে পরবর্তীতে সিরিয়াসের পরেও একটা ব্যাকস্ল্যাশ এন দিতে পারো, তাহলে কি হবে, এই জায়গায় একটা ফাঁকা রেখে এরকম ঘর একটা ফাঁকা থাকবে, ফাঁকা থাকবে, তারপরে তোমার হচ্ছে কোড শেষ হয়েছে বলে একটা স্টেটমেন্ট আসবে যে এই জায়গায় কোড শেষ করা হলো। অর্থাৎ যদি এই সিরিয়াসের পরেও একটা ব্যাকস্ল্যাশ এন দাও বাট কোনো লেখা নেই, তাহলে একটা ফাঁকা লাইন তৈরি হবে, বুঝছো, এরকম একটা লাইন তৈরি হবে, যেটা ফাঁকা দেখতে পাবা তুমি যখন কোড রান করে দেখবা, তখন দেখো সমস্যা নেই, তুমি দেখবা যে এরকম ফাঁকা একটা জায়গা তৈরি হয়েছে, তারপর এখানে লেখা লেখা আসবে যে এই জায়গায় কোড শেষ হইলো। তো আমরা এই জায়গায় ব্যাকস্ল্যাশ এন দিই দিই, তোমরাও দেখো, এই যে এই জায়গায় আমার শেষ লেখা সব, এই যে ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম, এই তো স্টেটমেন্টের সমাপ্তি, সেমিকলন, সেমিকলন দিতে যেন ভুল না হয়। তাহলে ব্যাকস্ল্যাশ এন হচ্ছে নিউ লাইন। আর যদি আমি লং স্পেস চাই, দেখো তাহলে দুইটা জিনিস আমরা শিখলাম, দুইটা জিনিস যে নিউ লাইন, এটার জন্য আমরা ইউজ করব ব্যাকস্ল্যাশ এন, আর যদি আমরা চাই স্পেস, লং স্পেস, একটা লং স্পেস চাই, তখন আমরা ট্যাব ইউজ করব। কি ট্যাব ইউজ করব, ব্যাকস্ল্যাশ টি, টি মূলত এই যে ট্যাব, ট্যাবের কাজটা করবে। আমরা কিবোর্ডে ট্যাব আছে না, ট্যাব দিলে একটা কি বড় একটা স্পেস দেয় না, লং স্পেস দেয়, তো লং স্পেস দেওয়ার জন্য আমরা ব্যাকস্ল্যাশ টি ইউজ করতে পারি। যে দুইটা কথার মধ্যে যে হোয়াই ব্যাকস্ল্যাশ টি, সো ব্যাকস্ল্যাশ টি, সিরিয়াস, তার মানে মাঝখানে তোমার বড় একটা ট্যাব দিবে, অর্থাৎ স্পেস হবে, এই আর কি। আচ্ছা, এবার আমরা আসি ভেরিয়েবল সম্বন্ধে একটু জানি, ভেরিয়েবল। আচ্ছা, তো ভেরিয়েবলে দেখো, প্রথমত ভেরিয়েবলে যখন আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, তখন সেটা একটা জায়গা নেয় মেমোরিতে, বুঝছো, নেমড লোকেশন ইন দ্য মেমোরি, ইন দ্য মেমোরি র্যাম, অর্থাৎ র্যামে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এখানে একটা যখন একটা ভেরিয়েবল লিখবো তখন লোকেশনে বা মেমোরিতে একটা জায়গা দখল করবে, ঠিক আছে। আর ভেরিয়েবল ক্যান হোল্ড এ ভ্যালু, তাই না, ক্যান হোল্ড এ ভ্যালু, একটা ভ্যালু হোল্ড করতে পারে, আর এই ভ্যালুটা কি হতে পারে, চেঞ্জ হতে পারে, এই ভ্যালু ক্যান বি চেঞ্জড, ক্যান বি চেঞ্জড। তাহলে কি হচ্ছে মনে করো, এই যে মানে ইন্ট একটা ভেরিয়েবল লিখলাম যে ইন্ট নাম্বার,
এই যে নাম্বার যতক্ষণ লিখছি ততক্ষণ মনে কর ইন্ট লিখি না, জাস্ট নাম্বার। নাম্বার লিখলে কিন্তু কম্পিউটারের মেমোরিতে কোনো জায়গা দখল করবে না। বাট যখনই তার সামনে ইন্ট শব্দটা লেখা হবে তখন ইন্টিজারের জন্য কম্পিউটারে এক মেমোরিতে একটা জায়গা তৈরি হবে। তো ইন্টিজার সাধারণত কয় বাইট জায়গা নেয়? 4 বাইট। আমরা সামনে পড়বো, সমস্যা নেই। তাও এটা বলে রাখি যে ইন্টিজার একটা ভেরিয়েবল যেটা মেমোরিতে 4 বাইট জায়গা নেয়। কয় বাইট? 4 বাইট। তার মানে 4 বাইট মানে কত বিট? এক বাইটে 8 বিট, তার মানে 32 বিট। বিট মানে কি? বিট মানে হচ্ছে বাইনারি ডিজিট। বাইনারি ডিজিট থেকে আসলে বিট আসছে। তো এইরকম বড় একটা মেমোরি স্লট তৈরি হয় যেখানে এই যে 1 2 এরকম করে টোটাল 32টা এরকম জায়গা তৈরি হয়, বুঝছো? এইরকম একটা মেমোরি অ্যাড্রেস তৈরি হলে ওই মেমোরি অ্যাড্রেসের মধ্যে মনে করে একটা ভ্যালু অ্যাসাইন করে রেখে দিলাম, ইন্ট নাম্বার ইকুয়ালস টু 5। এই তো, তার মানে এখন 5 এর যে বাইনারি, 5 এর বাইনারি কত বলো তো? 5 এর বাইনারি হচ্ছে এই যে 4 0 1। এই যে এটা 4, মাঝখানে এটা 2 এর ঘর, এটা 1, তার মানে 4 আর 1 5 পেয়ে যাবে, আর সামনে সব 0। যেহেতু 32 বিটের তার মানে অনেক কিছু থাকবে। তো এখানে মূলত যখন তুমি ইন্ট নাম্বার লিখলা তখন ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল ক্রিয়েট হয়েছে এবং ভেরিয়েবল মেমোরিতে তোমার একটা জায়গা তৈরি করেছে, কার জন্য? এই 5 এর জন্য। অর্থাৎ 5 এর জন্য একটা জায়গা তৈরি করেছে। আবার একটা তোমাদের জিনিস বলে রাখে, এই যে নাম্বার, এই যে শব্দটা, এই নাম্বারটা যে মেমোরিটা, ওই মেমোরি তো কোথাও আছে নাকি? ওই মেমোরি অ্যাড্রেসও জানা যায় কিন্তু। হ্যাঁ, মেমোরি কোথায় আছে ওই মেমোরি অ্যাড্রেসটাও জানা যায়। তো ওইটা প্রিন্ট করলে আসলে হেক্সাডেসিমালে সাধারণত একটা ভ্যালু আসে যে মেমোরি অ্যাড্রেস অত, ওইটাও দেখা যায়। ওইগুলো আমাদের অতটা লাগবে না, বা আমরা যদি সামনে দেখি তো দেখবো, সমস্যা নেই। তো আপাতত এটাই মনে রাখো, যখন আমরা একটা ভেরিয়েবলের টাইপ, এটারে বলা হয় টাইপ ডিক্লিয়ারেশন, এটাকে বলা হয় টাইপ ডিক্লিয়ার। অর্থাৎ ওই ভেরিয়েবলের টাইপটা কি? ইন্ট, মানে ইন্টিজার টাইপের, বুঝছো? তো বাই ডিফল্ট হচ্ছে সাধারণত ইন্টিজারে এখনো 4 বাইট করে সাধারণত জায়গা নেয়। 4 বাইট মানে 32 বিট। অর্থাৎ এক এক ইন্টিজার 32 বিটের জন্য একটা তোমার মেমোরি অ্যাড্রেস তৈরি করে দিয়েছে, তার মধ্যে তুমি 5 রাখলে। এবার আমি একটা জিনিস বললাম, ক্যান হোল্ড এ ভ্যালু, এই যে 5 টাকে হোল্ড করলো এবং ক্যান বি চেঞ্জড, এটা চেঞ্জ হতে পারে। অর্থাৎ এই স্টেটমেন্ট পরেই তুমি পরবর্তীতে আবার একটা স্টেটমেন্ট লিখলা যে নাম্বার আমার পছন্দ হচ্ছে না 5, আমি লিখে রাখলাম 10। তখন ওই 5 এর উপরে ওভাররাইড হয়ে যাবে 10। অর্থাৎ 10 এর যে বাইনারি নাম্বার ওইটা তখন এই মেমোরিতে লিখবে, ওই 5 অটোমেটিক মুছে যাবে। অর্থাৎ তুমি এটাকে চেঞ্জ করতে পারো ভ্যালুকে, অর্থাৎ নাম্বার 5 হয়ে যায় যে ফিক্সড হয়ে যাবে এরকম কোনো কথা না। তুমি পরবর্তী স্টেটমেন্টে যে নাম্বার ইকুয়ালস টু 10 লিখে ওই মেমোরি অ্যাড্রেসে 10 কে স্টোর করতে পারো, কোনো সমস্যা নেই। বোঝা গেছে? আচ্ছা, এটা ছিল আমার ভেরিয়েবল ডিক্লিয়ারেশন। এখন ভেরিয়েবলের নামের মধ্যে, তাহলে ভেরিয়েবল ডিক্লেয়ার কেমনে করলাম? ভেরিয়েবল ডিক্লেয়ার প্রথমে হচ্ছে ডাটা টাইপ ছিল, তাই না? এই যে ডাটা টাইপ, এখানে থাকবে ডাটা টাইপ, আর এটা হচ্ছে ভেরিয়েবলের নেম। বলতে পারি যে প্রথমে থাকবে ডাটা টাইপ, তারপরে থাকবে ভেরিয়েবলের নেম। এই তো, যেমন ইন্ট নাম্বার, হ্যাঁ, তারপরে মনে করো ফ্লট নাম, নাম দিয়েও হতে পারে একটা ভেরিয়েবল। হ্যাঁ, ফ্লট নাম, ডাবল নাম, ফ্লটও দশমিক সংখ্যার জন্য, ডাবলও দশমিক সংখ্যার জন্য। তারপরে ক্যার এ, ক্যার মানে হচ্ছে ক্যারেক্টার, বুঝছো? ক্যারেক্টার, ক্যারেক্টারের জন্য এই একটা ভেরিয়েবল যেটা ক্যারেক্টার টাইপ, ক্যারেক্টার মানে এ বি সি ডি এইগুলা রাখতে পারে, এইরকম ব্যাপার স্যাপার। তো এখন এই যে ভেরিয়েবলের নাম, এটা সাধারণত ফার্স্ট ক্যারেক্টার লেটার দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে? এটার কয়েকটা রুলস আছে। যে প্রথম রুলস হচ্ছে যে ফার্স্ট যে ক্যারেক্টারটা, ফার্স্ট ক্যারেক্টার আমরা কি দিয়ে শুরু করব? লেটার। লেটার দিয়ে সাধারণত সবাই শুরু করে, এ থেকে জেড পর্যন্ত, অথবা বড় হাতের এ থেকে জেড, তুমি যে কোনো লেটার ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে তুমি আন্ডার স্কোর ইউজ করতে পারো। আন্ডার স্কোর, দেখো মনে করো একটা নাম দিলাম, একটা ভেরিয়েবলের নাম দিলাম এবিসিডি। তো এবিসি
আন্ডারস্কোর ডি, এটা তোমার একটা ভেরিয়েবলের নাম রিপ্রেজেন্ট করতে পারে, বৈধ আছে, কোনো সমস্যা নেই। বাট তুমি কি করতে পারবা না, নাম্বার কখনোই ফার্স্টে অ্যাড করতে পারবা না। অর্থাৎ ডেসিমাল যে আমরা নাম্বারগুলো জানি, ডিজিট যেগুলো, হ্যাঁ, ডিজিট ডিজিট সামনে ইউজ করা যাবে না। অর্থাৎ ইউজ ডিজিট as a first letter of variable। আচ্ছা, তুমি প্রথমে ইউজ না করো, তুমি ভিতরে ইউজ করতে পারবা, কোনো সমস্যা নেই। ভিতরে শেষে ডিজিট ইউজ করতে পারবা, হ্যাঁ, ডিজিট 0 থেকে 9 পর্যন্ত এগুলো ইউজ করতে পারবা। আর কি কি ইউজ করতে পারবা, ক্যারেক্টার আমি তো যেগুলো দিলাম সেইগুলা, আন্ডার স্কোর এইসব ক্যারেক্টার ইউজ করতে পারবা। বাট কোনগুলো অ্যালাউ না, স্পেশাল ক্যারেক্টার গুলো অ্যালাউ না, কোনগুলো অ্যালাউ না সেগুলো আমি বলি। যে ভেরিয়েবলে কি কি থাকা যাবে না, স্পেস, স্পেস ভেরিয়েবলের মধ্যে থাকা যাবে না। তারপর আর কি থাকা যাবে না, স্পেশাল ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টার গুলো আমরা অ্যাভয়েড করব, ভেরিয়েবল ইউজ করা যাবে না এগুলা। সেইগুলা কি কি, সেইগুলা হচ্ছে এটা, তারপরে পার্সেন্টেজ, তারপর কোশ্চেন বোধক চিহ্ন, হ্যাশট্যাগ, এগুলো মনে করি স্পেশাল ক্যারেক্টার, এগুলো আমরা ইউজ করব না, বুঝছো। তবে ডলার সাইনটা, একটা ডলার সাইন আছে, যেটা একটা স্পেশাল ক্যারেক্টার, বাট এটা হচ্ছে তাও অ্যালাউড, হ্যাঁ, দো ইট ইজ স্পেশাল ক্যারেক্টার বাট এটা হচ্ছে অ্যালাউড, হ্যাঁ, এটা অ্যালাউড। ওকে, তাহলে এটা আমাদের ভেরিয়েবল নিয়ে আলোচনা গেল। আচ্ছা, এবার আমরা ডাটা টাইপ নিয়ে একটু আলোচনা করি, যে কি কি ডাটা টাইপ হতে পারে। ডাটা টাইপ, আচ্ছা, তো দেখো ডাটা টাইপ, ডাটা টাইপ মনে করো প্রথমে হইতে পারে ইন্টিজার। কি হতে পারে, ইন্টিজার, যেটাকে আমরা ইন্ট দিয়ে লিখছি। কি দিয়ে লিখছি, ইন্ট, ইন্ট দিয়ে। ইন্টিজার মানে কি, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। দেখো এটা কত জায়গা দখল করে, 4 বাইট, একটু আগে বললাম, মনে আছে কিনা, 4 বাইট। আর 1 বাইট সমান কত বিট, 1 বাইট ইকুয়ালস টু 8 বিটস। এই, তারপরে আর কি ডাটা টাইপ হতে পারে বলো, ফ্লট, ফ্লোটিং পয়েন্ট, পড়েছো না ফ্লোটিং পয়েন্ট, অর্থাৎ ফ্লোটিং পয়েন্ট পড়ছো, দশমিক বিন্দু, ওখান থেকে আর কি ফ্লটটা আসছে। তো ফ্লট ফ্লট ভাবেই থাকবে, তো এখানে লিখে দিই যে ফ্লোটিং পয়েন্ট নাম্বার, ফ্লোটিং পয়েন্ট নাম্বার, এইটা মূলত দশমিক সংখ্যা, এটাও হচ্ছে 4 বাইটস জায়গা নাই, মেমোরি, হ্যাঁ, মেমোরি 4 বাইট জায়গা নাই। এই ধরনের ডাটা টাইপ রাখার জন্য মেমোরি 4 বাইট জায়গা নাই, এটা হচ্ছে মেন কথা। ভেরিয়েবলের নামে আমরা যে টাইপ দিচ্ছি, ওই ডাটা টাইপ অনুযায়ী মেমোরিতে জায়গা হচ্ছে ফিক্সড হবে, যে এতটুকু জায়গা লাগবে। তারপরে মনে করো ডাবল টাইপ, ডাবল, ডাবল হচ্ছে তোমার এটাও দশমিক সংখ্যায়, এটাও হচ্ছে সেম ফ্লোটিং পয়েন্টই, এবং ইন্টিজার পয়েন্ট রাখতে পারো তুমি, সমস্যা নেই, ফ্লোটিং অথবা ইন্টিজার যে কোনো পয়েন্টই রাখতে পারবা এখানে। তো এটা আবার একটু জায়গা বেশি নেবে, এটা হচ্ছে 8 বাইটস জায়গা নেয়। অর্থাৎ বড় নাম্বারের জন্য আমরা ডাবল ইউজ করব, যে অনেক বড় একটা নাম্বার, সেটার ক্ষেত্রে আমরা ডাবল ইউজ করতে পারি, বুঝছো। তারপরে ক্যারেক্টার, ক্যারেক্টার সাধারণত CHAR দিয়ে লেখা হয়, ক্যার, ক্যারেক্টার ডাটা টাইপের জন্য, এবং এটা বেশি জায়গা নেয় না, এটা মাত্র 1 বাইট, 1 বাইট জায়গা নেয়। এটাই হচ্ছে ব্যাপার স্যাপার। এখন বলতো যে আমরা সেই থেকে বলছি যে 32 বিট অর্থাৎ 4 বাইট, তাহলে কত রকম কম্বিনেশন সম্ভব। এইরকম যদি 32টা বিট থাকে, ধরো এখানে 32 বিট আছে, কয়টা বিট, 32 বিট, এবং প্রত্যেকটার মধ্যে দেখো এক একটা ঘরে 0 অর 1, 0 অর 1, এরকম দুইটা করে কম্বিনেশন, তাহলে 2 টু দি পাওয়ার, দুইটা করে কম্বিনেশন যদি হয়, 2 টু দি পাওয়ার 32টা কম্বিনেশন সম্ভব। তো যদি এটা তুমি হিসাব করো, তাহলে কত আসে আমি দেখি, দাও, 2 টু দি পাওয়ার 32, এটা আসে হচ্ছে এটা, যে 429467296,
অর্থাৎ এতগুলা কম্বিনেশনের ইন্টিজার তুমি এই মেমোরি অ্যাড্রেস ধরে রাখতে পারে, ঠিক আছে, এতগুলা লেখা যাবে। এবার যদি তুমি, এটা তো ছিল জাস্ট পজিটিভ নাম্বার, যদি জিরো থেকে পজিটিভের কথা চিন্তা করো, এখন যদি কেউ নেগেটিভ এবং পজিটিভ দুই ধরনের ডাটা টাইপে রাখতে চাই, তাহলে টোটাল নেগেটিভ আর পজিটিভ মিলে কয়টা রাখা যাবে, কত থেকে কত? দেখো রেঞ্জটা লিখে দিই, যে রেঞ্জটা হচ্ছে ইন্টিজার, এটারে 2 দিয়ে ভাগ দাও, জাস্ট ইন্টিজার নাম্বার রেঞ্জ। হ্যাঁ, এটা হচ্ছে -2147483648 টু এখান থেকে 2147483647, এই হচ্ছে আমার ইন্টিজার নাম্বারের রেঞ্জ, বুঝছো? -1 থেকে এত পর্যন্ত আমরা রাখতে পারবো। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস দেখতে পারি, আরেকটা কোড দেখে আমরা আজকে শেষ করব, যে আরেকটা কোড দেখি। দেখো প্রথমে অ্যাজ ইউজুয়াল আমরা হ্যাশট্যাগ ইনক্লুড, আমরা আস্তে আস্তে সব টপিক শিখবো, সমস্যা নেই, এটা আমাদের প্রথমে বেসিক ক্লাস, আমরা শিখি যতটুকু পারি। আচ্ছা, তারপরে আমরা ইন্ট মেইন দিলাম, ওকে। আচ্ছা, এবার মনে করো আমি আমার হচ্ছে চাওয়া যে কি করব, দুইটা ভেরিয়েবল নিব, দুইটা ভেরিয়েবলের মধ্যে দুইটা ভ্যালু থাকবে, মনে করো 5 আর 2, এই দুইটা যোগ করে আরেকটা ভেরিয়েবলের মধ্যে রাখবো যেটার মধ্যে থাকবে 7, এবং এটারে প্রিন্ট করব। এটা আমার শুধু আউট মানে এক্সপেক্টেড আশা আমার, যে দুইটা মেমোরি অ্যাড্রেস তৈরি করব, সেখানে দুইটা ভ্যালু রাখবো, দুইটা ভ্যালু যোগ করে আরেকটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিব এবং সেটা প্রিন্ট করব। তাহলে এটা করার জন্য প্রথমে আমার তাহলে কয়টা ভেরিয়েবল লাগছে হিসাব করো তো, 3টা ভেরিয়েবল, দুইটা দিয়েও হয়ে যাবে, সমস্যা নেই, বাট আমরা প্রথমে শিখতেছি তো, তো আমরা প্রথমে আস্তে আস্তে ভেঙে ভেঙে শিখি, যে ইন্ট ইন্ট মনে করো নাম 1, কমা নাম 2, তাই না? তো আরো একটা নিতে পারি, সাম, এই 3টা ভেরিয়েবল নিলাম, যে 3টা ভেরিয়েবল। এখন আমি বলে দিচ্ছি যে দেখো, নাম 1 এর ভ্যালু দিলাম 5, এই যে একটা স্টেটমেন্ট শেষ হবে আর হচ্ছে সেমিকলন, আর এইগুলো আমি একই টাইপের অনেকগুলো ভেরিয়েবল এবং কমা কমা দিয়ে লিখতে পারি, সমস্যা নেই, সব কয়টা যেহেতু ইন্টিজার টাইপেরই হবে, অর্থাৎ পূর্ণ সংখ্যা যোগ করতে যাচ্ছে, আমি কোনো দশমিক সংখ্যা এখানে ইনপুট দিতে পারবো না, দশমিকও দিতে পারো তোমার ইচ্ছা হলে, ফ্লট, তাহলে দুইটা ফ্লটিং পয়েন্ট যোগ করতে পারো, সমস্যা নেই কোনো, আমরা দেখবো সামনে, সমস্যা নেই, আমরা জাস্ট এখন ইন্টিজার নিয়ে চিন্তা করি জাস্ট। তাহলে নাম 1 ইন্টিজার টাইপ, নাম 2 ইন্টিজার টাইপ, সাম ইন্টিজার টাইপ, তাহলে নাম 1 এর মধ্যে 5, তারপরে নাম 2 এর মধ্যে মনে করো রাখলাম 2। এবার আমরা কি জানি যে সামের মধ্যে কি রাখবো, দেখো সাম ইকুয়ালস টু নাম 1, নাম 1 এর ভ্যালু যোগ নাম 2 এর ভ্যালু রাখবে, তার মানে আমরা এটা লিখতে পারি এই জায়গায়, সাম ইকুয়ালস টু নাম 1 যোগ নাম 2, এই তো। তার মানে এই যে ইকুয়ালটা, এই ইকুয়ালটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর বা অ্যাসাইন্ড অপারেটর। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট অপারেটর, বুঝছো? এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর, অর্থাৎ ভ্যালুকে অ্যাসাইন করতেছে। তাহলে এখন সামের মধ্যে কি চলে গেল, নাম 1 আর নাম 2 এর যে যোগফল সেটা চলে গেল, যোগ হয়েছে। এবার আমরা প্রিন্ট করতে চাচ্ছি সামটা, তাহলে প্রিন্ট এফ, তাহলে আমি কি লিখতে পারি দেখো তো, যে একবারে ডিরেক্ট সাম লিখলাম, যে সাম মানে আমরা ইনভার্টেড কমার মধ্যে যেটা লিখবো সেটা ফুটে উঠবে, অর্থাৎ সাম ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি। আচ্ছা, এটার কারণ আমি বলতেছি এটা কি, মনে করো আমি একটা ব্যাকস্ল্যাশ এন অথবা একটা নিউ লাইন তৈরি হবে, এখানে কমা দেওয়া লাগবে, পার্সেন্টেজ ডি বা কোনো ফরম্যাট স্পেসিফাই লিখলে সেখানে ইনভার্টেড কমার পর একটা হচ্ছে, ইনভার্টেড কমার পর একটা জাস্ট কমা দেওয়া লাগে। এবার সেটা কার মধ্যে আছে, সামের মধ্যে আছে, এবং আমার স্টেটমেন্টের সমাপ্তি। তারপরে রিটার্ন 0 দাও, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করো। এই যে পার্সেন্টেজ ডি, এটাকে বলা হয় মূলত হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার হিসাবে আছে। তো পার্সেন্টেজ ডি হচ্ছে
ডেসিমালকে বোঝাচ্ছে, যে একটা ডেসিমাল নাম্বার প্রকাশ পাবে। আবার যদি লিখি পার্সেন্টেজ এফ, হ্যাঁ, তাহলে কিন্তু ফ্লোটিং বা ডাবল ভ্যালু, হ্যাঁ, ফ্লোটিং বা ডাবল, সব পার্সেন্টেজ এস মানে মূলত ডাবলকে বোঝায়। তারপরে যদি পার্সেন্টেজ ও দিই, পার্সেন্টেজ ও, তাহলে বোঝাবে অক্টাল। তারপর যদি পার্সেন্টেজ এক্স দিই, আমাদের এগুলো লাগবে না সাধারণত, হেক্সাডেসিমাল বোঝাবে। আমাদের জাস্ট পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ এফ, এই দুইটা দিয়ে চালানো যাবে। এই তাহলে আউটপুট কেমন হবে একটু দেখাই দিই, যে আউটপুট আসবে কেমন। জাস্ট দেখো প্রিন্ট হবে এই যে ইনভার্টেড কমার মধ্যে যেটা আছে, এই যে সাম ইকুয়াল, এই যে যা আছে তাই। এবার পার্সেন্টেজ ডি মানে এটা কার মধ্যে আছে, এই সামের মধ্যে। দেখো এখানে যে অ্যাড্রেসটা দিব, যে ভেরিয়েবলের নাম দিব, সেই অ্যাড্রেসের ভ্যালুটা প্রিন্ট হবে। এখানে দিছে সাম, তার মানে সাম ভেরিয়েবলের মধ্যে যেটা আছে সেটা প্রিন্ট হবে। আর সাম ভেরিয়েবলের মধ্যে দুইটা ভ্যালু যোগফল আছে, তার মানে 5 আর 2 এর যোগফল 7। এই 7 এর বাইনারি রূপ, 7 এর যে বাইনারি রূপ সেটা হচ্ছে তোমার এই সাম ভেরিয়েবলের মেমরি অ্যাড্রেস এখানে আছে। তাহলে যে প্রিন্ট করব আমরা তার বাইনারি রূপ দেখব না, আমরা হচ্ছে জাস্ট পার্সেন্টেজ ডি দিয়ে ডেসিমাল রূপটাই দেখবো, অর্থাৎ সাম ইকুয়ালস টু 7, এটা আসবে। তারপর একটা ব্যাকস্ল্যাশ এন আছে দেখো, তার মানে একটা নিউ লাইন তৈরি হবে। একটা নিউ লাইন তৈরি হয়ে এই জায়গায় হচ্ছে লিখে আসবে যে আমার কোডটা শেষ হইলো। এই তো সিম্পল একটা প্রোগ্রাম আমরা দেখে ফেললাম। ঠিক আছে, তো আজকে আমরা এই পর্যন্তই করি। আমরা সামনের ক্লাসে আরো হচ্ছে যাইতে থাকবো সি ল্যাঙ্গুয়েজ নিয়ে। সমস্যা নেই, আমরা ভালোভাবে শিখবো সি ল্যাঙ্গুয়েজটা। তো যে কোনো সমস্যা হলে বলতে পারো, কোথাও সমস্যা হলে আশা করি সব বোঝা গেছে। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।